2024 সালে যখন হত্যাকাণ্ড সংগঠিত করে ফ্যাসিস্ট রেজিম পালায়, সেই সময় আমি অর্থাৎ 5ই আগস্ট যখন পালিয়ে যায় এবং 5ই আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত আমাদের কোনো সরকার ছিল না। সেই সময় দেখা যাচ্ছিল যে অনেকেই পালাচ্ছেন। তো বিচারের নিশ্চয়তার জন্য আমি প্রাথমিকভাবে কোর্টে একটা রিট ফাইল করি এবং তাদের যাওয়াটা জানি রেস্ট্রিক্ট করা হয়, এটা আমি প্রেয়ারে নিয়ে আসি। সেই সময়ের যে কাঠামো, সরকার গঠন হওয়ার পরে অর্থাৎ 8ই আগস্টের পরে মামলাটা শুনানি হয় এবং শুনানি অন্তে কোর্ট একটি কথা বলেন সেই সময়ে যে এটা তো আপনারই সরকার, কারণ আপনি তো সরাসরি এই আন্দোলনের ছাত্রদের পাশে ছিলেন। তো সেক্ষেত্রে এই রেস্ট্রিকশন যেটা, এটা সরকারের পর আস্থা রাখেন। তো আজকে এই 18 মাস পরে এইখানে আমি বলবো যে সরকার আমাদের সাথে বাঙালির সাথে অথবা বাংলাদেশের মানুষের সাথে এক ধরনের প্রতারণা করেছে। প্রতারণাটা হচ্ছে এই অর্থে, সেটা হচ্ছে জাজমেন্ট অর্থাৎ বিচার শুরু হয়েছে, কিন্তু বিচারে যাদের বিরুদ্ধে বিচার করা হচ্ছে তাদেরকে যদি না পাওয়া যায়, অর্থাৎ যাদেরকে বিচারের সম্মুখীন করা হচ্ছে তাদেরা যদি ইন অ্যাবসেন্সিয়া তাদের বিচার করা হয়, কখনোই এই বিচারটা সুনির্দিষ্টভাবে হবে না। তো সেক্ষেত্রে আমি বলবো সরকার এই জায়গাটা সঠিকভাবে করতে পারে নাই। তো প্রথমে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ সকল টিমকে ধন্যবাদ দিতে চাই যে তারা ইতিমধ্যে একটি রায় নিয়ে আসতে পেরেছে, কাঙ্ক্ষিত রায়, এবং পরবর্তীতে যেই মামলাগুলো চলমান আছে সেগুলো স্বচ্ছতার সাথে তারা করবে বলে আশা ব্যক্ত করি। তো আমার রুলের দুইটি পারপাস ছিল, একটি হচ্ছে যাতে বিচারটা সঠিকভাবে হয়, যেটা বিচার প্রক্রিয়া স্বচ্ছতাভাবে শুরু হওয়ার ফলে আমার ওই রুলের যে কার্যকারিতা অর্থাৎ পুরাটাই সরকার কমপ্লাই করেছে বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে। এই জন্য ওই রুলটা নিষ্পত্তি করা হয়েছে যে যেহেতু সরকার অলরেডি কমপ্লাইড। দ্বিতীয় রুলের একটা টার্ম হয় যেটা হচ্ছে যে সরকার ইউএন হাই কমিশন, হিউম্যান মানবাধিকার হাই কমিশনকে সুযোগ দেয় যে এই বিষয়টাকে তদন্ত করার জন্য। তারা একটা স্বতন্ত্রভাবে ইন্ডিপেন্ডেন্টলি একটা তদন্ত করে এবং তদন্ত করার পরে একটি বিস্তরভাবে একটা রিপোর্ট প্রকাশ করে, যেই রিপোর্টটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এবং রিপোর্টটি দেখার পরে আমার মনে হয়েছে যে এই মামলার সাথে এটা সম্পর্কযুক্ত, যেহেতু এই মামলাটা করা হয়েছিল, এটা এভিডেন্সিয়াল ভ্যালু থাকবে, তারপরে এই রিপোর্টটা ভবিষ্যতে প্রজন্মের জন্য কাজে লাগবে। তো সেই জন্য আমি প্রাথমিকভাবে সেই সময় একটা সাপ্লিমেন্টারি রুল চেয়েছিলাম যে এইটাকে কেন ঐতিহাসিক দলিল হিসাবে ঘোষণা করা হবে না। তো সেইটি সম্পূর্ণভাবে শুনানির পরে মাননীয় আদালত সেটাকে ডিক্লেয়ার করেছে যে ঐতিহাসিক দলিল হিসাবে। সেই দলিল হিসাবে যে ডিক্লেয়ার করেছেন সেটার পূর্ণাঙ্গ যে রায়, সেই রায়টার কপি আজকে পেয়েছি। সেই রায়তে ওনারা 4টা অবজারভেশন দিয়ে এটাকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করেছেন। প্রথমত ওনারা বলেছেন ব্যাপক এবং পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এই কারণে এটার গুরুত্ব এবং এটার ব্যাপকতা অনেক বেশি। যেটা ওখানে বলা হয়েছিল 1400 মানুষকে হত্যা করা হয়েছে, এর মধ্যে ছাত্র জনতা, সাধারণ মানুষ সহ অনেকেই ছিল। দ্বিতীয় যেটা পর্যবেক্ষণে এসেছে সেটা হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি এবং বিশ্বাসযোগ্যতা, অর্থাৎ আমাদের এর আগে যতগুলা রিপোর্ট হয়েছে সেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয় নাই, অথবা এর বিশ্বাসযোগ্যতা নিয়ে সবসময় কোশ্চেন করা গিয়েছে। যেহেতু এটা জাতিসংঘের মধ্যে একটু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মানবাধিকার কমিশন থেকে রিপোর্টটা প্রকাশিত হয়েছে, সেই জন্য আন্তর্জাতিকভাবে এর বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে কোনো কোশ্চেন তোলার মতো অবস্থান নাই। সেক্ষেত্রে এই অবজারভেশনে এটিও রেখেছে জাতীয় স্বার্থ এবং ঐতিহাসিক কর্তব্যের কারণে। হাইকোর্ট এটাও তাদের পর্যবেক্ষণে রেখেছে যে এটা ন্যাশনাল ইন্টারেস্টের জন্য প্রয়োজন, কারণ ন্যাশনাল ইন্টারেস্টের জন্য এই জন্য প্রয়োজন যে এত বড় একটা ঘটনা, এই ঘটনার একটা ঐতিহাসিক ভ্যালু আছে, যে ভ্যালুটা হয়তো আমরা এখন বুঝতে পারছি না, কিন্তু এখান থেকে 10 বছর, 15 বছর, 20 বছর পরে বুঝবো, অথবা যারা সরকার গঠন করবেন তারা জানি এটা থেকে শিক্ষা নিতে পারেন। সেই জন্য এটার একটা জাতীয় এবং ঐতিহাসিকভাবে এটার গুরুত্ব অনেক। এই জন্য এই কারণটাকে এখানে লিপিবদ্ধ করা হয়েছে এবং সাংবিধানিক দায়বদ্ধতা। মাননীয় কোর্ট এখানে একটি কথা বলেছে যে এই রায়টি ঐতিহাসিক দলিল হিসাবে শুধুমাত্র ন্যায় বিচার
প্রদান করা নয়, মানে কোর্টের যে কাজ শুধুমাত্র ন্যায় বিচার প্রদান করা নয়, বরং তার লিপিবদ্ধ সংরক্ষণ এবং জনগণের জন্য সহজলভ্য করার জন্য এটা প্রয়োজন। তো সেই জন্য যেহেতু এটা সংবিধানের আমাদের 102-এ কোর্টের একটা পাওয়ার দেওয়া হয়েছে, ইনহেরেন্ট পাওয়ার, যেই পাওয়ারের মাধ্যম দিয়ে কোর্ট তার যে এক্সেসিভ পাওয়ার সেটা ইউটিলাইজ করতে পারে, এবং কোর্টের দায়বদ্ধতা হচ্ছে যে এটা মানুষের কাছে সহজলভ্য এবং এটাকে যাতে মানুষ সহজে পায় সেই জন্য এটাকে ইয়ে করা হয়েছে। এক্ষেত্রে ডাইরেকশন দেওয়া হয়েছে এই ঐতিহাসিক দলিলটাকে সংরক্ষণ করার জন্য প্রাথমিকভাবে ডাইরেকশন দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ ইনফরমেশনকে, মিনিস্ট্রি অফ ল এবং আইন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের তথ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং তথ্য মন্ত্রণালয় এবং সেটাকে যথাযথভাবে আর্কাইভ করার কথা বলা হয়েছে, এবং এটাকে ডিজিটাল প্ল্যাটফর্মে যেই জায়গায় এটা সংরক্ষণ করা যায় সেটার কথা বলা হয়েছে। এর সাথে সাথে আরও 3 জনকে বলা হয়েছে, যেরকম সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশনা দেওয়া হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনকে বলা হয়েছে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যাতে এটাকে আর্কাইভ করে এটাকে সংরক্ষণ করা যায় এই জন্য এই 3 জনকেও এটা নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী এই আদেশটি অর্থাৎ এই রায়টি তারা রিসিভ করার 30 কার্য দিবসের মধ্যে এটাকে বাস্তবায়ন করার কথা বলা হয়েছে এবং এটার কমপ্লায়েন্স জমা দিতে বলা হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।